রাজ্য রাজনীতিতে নজিরবিহীন ঘটনা, কারণ একই জয়ী প্রার্থীর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল চ্যালেঞ্জ করলেন। আপনাদেরকে মনে করিয়ে দিই, 2021-এ নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে। হাইকোর্টে সেই মামলা এখনো চলছে। 2026-এ ভবানীপুরে 15,000-এরও বেশি ভোটে হেরে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও তিনি এবার হাইকোর্টে গেলেন। আর কি কি অভিযোগ নিয়ে গেলেন, কি আবেদন নিয়ে গেলেন, কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় দুটো সাধারণ নির্বাচন 2021-এর পর 2026 সালেও তিনি ইলেকশন পিটিশন হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যার বিরুদ্ধে মামলা করলেন শুভেন্দু অধিকারী, তিনি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী। ভবানীপুরে 15,105 ভোটে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে, এবং ভবানীপুরের মানুষের যে জনাদেশ, সেই জনাদেশে নির্বাচন কমিশন যে ভূমিকা পালন করেছে তা একেবারেই নাপাসন্দ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার অভিযোগ নির্বাচনে গণনায় কারচুপি হয়েছে। এছাড়াও একাধিক জায়গাতে নির্বাচন কমিশনকে কার্যত কোনো একটা সময়কে ম্যানিপুলেট করতে দেখা গেছে বিভিন্ন বিষয়ে, এমনটা তার অভিযোগ রয়েছে। তাই নির্বাচনের কাউন্টিং সংক্রান্ত বা নির্বাচন সংক্রান্ত ইলেকট্রনিক পাশাপাশি অন্য যে সমস্ত নথি, সেগুলিকে সংরক্ষণ করার আবেদন রয়েছে তার। এবং ভবানীপুরের যে ফলাফল, সেই ফলাফল চ্যালেঞ্জ করে তিনি মামলা করছেন, কারণ এই ফলাফল তিনি মানেন না। নির্বাচন কমিশন যেভাবে ফলাফল ঘোষণা করেছে সেটা নিয়েও তার আপত্তি রয়েছে। কাজে শুধুমাত্র পুনর্গণনা নয়, তার যে অভিযোগগুলি রয়েছে কাউন্টিংয়ে কারচুপি বা আদার্স বিষয়গুলি নিয়ে, সেগুলি কলকাতা হাইকোর্টের এজলাসে তার বিচার চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার মামলার কারণ শুভেন্দু অধিকারী জয়ী প্রার্থী, তার বিরুদ্ধে এই মামলা, অবশ্যই এই মামলায় ইলেকশন কমিশনও অবশ্যই বিবাদী হিসেবে সংযুক্ত হবে। তবে এক্ষেত্রে তুমি যেটাকে শুরু করলে, রাজ্য রাজনীতির ইতিহাসে এবং একই সঙ্গে কলকাতা হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটল আজ। 2021 নন্দীগ্রাম এবং 2026 ভবানীপুর, এই দুই বিধানসভা নির্বাচনে, পরপর দুটো আলাদা বিধানসভা নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। দুজনের ক্ষেত্রেই দুবার লড়াই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পর্যুদস্ত হয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে এবং রাজ্য রাজনীতির ইতিহাসে একটা নজির তৈরি করেছেন সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী। পরপর দুবার তিনি সিটিং চিফ মিনিস্টারকে হারিয়েছেন। একদম অর্ণব, আসবো তোমার কাছে আসবো, কারণ আমরা এই নিয়ে রিয়াকশন নিয়েছিলাম বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের। কারণ পরপর দুবার একই জয়ী প্রার্থীর বিরুদ্ধে তিনি হার মানতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে হার, সেটাকে চ্যালেঞ্জ করে গেলেন। কি বলছেন বিজেপির মুখপাত্র? মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই একটা সাধারণের থেকে অসাধারণ উচ্চতায় বিচরণ করেন। দুবার হেরে গিয়েও, একবার নন্দীগ্রামে হেরে সেবারও মামলা করেছিলেন, মামলা চলছে। আর এবারে ভবানীপুরে হেরে আবার উনি মামলা করতে গিয়েছেন। মামলার যে ফলশ্রুতি আসবে, তারপরে দেখবো যে এক বেরোর হারমোনিয়াম নিয়ে উনি গাইছেন, হার মারা হার পড়াবো তোমার গলে। মানুষ জানে উনি হেরেছেন, উনি আর নেই, উনি ইতিহাসে পরিণত হয়েছেন, নিজের দলকেও ইতিহাসে পরিণত করেছেন। 15 বছরের দুঃস্বপ্নের, দুঃশাসনের যে সময়, সেটা একটা কালো ইতিহাস হয়েই রয়ে গেল। হাইকোর্টে নজিরবিহীন তো বটেই, রাজ্য রাজনীতিতেও নজিরবিহীন। একই প্রার্থীর বিরুদ্ধে তার জয়কে চ্যালেঞ্জ করে, ভোটের ফল চ্যালেঞ্জ করে মামলা করলেন আরেক প্রার্থী, প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবং 2021-এর মামলা তো এখনো চলছে। অর্ণব, একেবারে তাই। 2021 সালের যে নির্বাচনী পিটিশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মামলা 2021 সালের 1 নম্বর ইলেকশন পিটিশন ছিল এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার মামলা। এবং সেই মামলাতে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই অভিযোগ ছিল যে রাজ্য সরকার যেভাবে প্রভাব খাটাচ্ছে, অর্থাৎ বিশেষ করে জেলা শাসক যারা রিটার্নিং অফিসারের দায়িত্ব সামলায়, তাতে এই রাজ্যে এই ইলেকশন পিটিশনের মামলার সঠিক নিরপেক্ষ বিচার হবে না এবং জল গড়ায় সুপ্রিম কোর্ট। একটু তোমাকে বিরত করছি। এই মুহূর্তে বিধায়ক, বরানগরের বিধায়ক সজল ঘোষ, তিনি আমার সঙ্গে আছেন। সজল, নজিরবিহীন রাজ্য রাজনীতিতে নজিরবিহীন ঘটনা, হাইকোর্টেও নজিরবিহীন ঘটনা। একই জয়ী প্রার্থীর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী গেলেন হাইকোর্টে। কি বলবেন?
না না, কোর্টে গেছেন এটা বড় খবর নয়। নজিরবিহীন ঘটনা, সামনেবার আবার হারার পর ওটা হ্যাট্রিক হবে, সেটা আরেকবার নজিরবিহীন ঘটনা হবে, তারপরে উনি কোর্টে যাবেন, এটা কথা নয়। আমার কাছে জিজ্ঞাসা আছে আবার আপনাদের কাছে, এটা হচ্ছে উনি যে গেছিলেন হাইকোর্টে, তা উনি কি কালো কোট পরে গেছিলেন না সাদা শাড়ি পরে, এটা জানার ইচ্ছে আছে। ওনার উকিলের নাম কি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় না নতুন উকিল নেওয়া হয়েছে, সেগুলো জানার ইচ্ছে আছে। আর যদি বলেন যে আমার রিয়াকশন কি, আমি বলবো উনি তো নিজে কাউন্টিং এর দিন কাউন্টিং হলে ছিলেন, কাউন্টিং হলে নিজে কাউন্টিং এর দিন ছিলেন, সেখানে কেন তিনি প্রতিবাদ করে আসেননি, তার কমপ্লেনটা রেজিস্টার করেননি? নিশ্চয়ই হাইকোর্টে যেতে পারেন, সেই মামলা নিশ্চয়ই হবেও, মামলা গ্রাহ্য হবে, গ্রহণ হবে, হবে, সবকিছু হবে, ফলাফলও কি হবে সে মামলা সেটা আমরা জানি। আমার যেটা বক্তব্য হচ্ছিল, নন্দীগ্রামের মামলা এখনো চলছে। হ্যাঁ, তো হবেই, তো সেটা তো অ্যাকসেপ্টেড হবে, এবং আমরা চাইও হোক। ফলাফল যেমন দুবার হেরে দুবার কোর্টে গেছেন, দুবার ফলাফলও একই পাবেন। তো আমার বক্তব্য সেটা না, আমার বক্তব্য হচ্ছে যে যখন উনি ভোটের দিন কোনো কমপ্লেন করেছেন যে ইভিএম এ গন্ডগোল হচ্ছে, কোথাও কোনো গন্ডগোল হচ্ছে, করেননি। কাউন্টিং এ কমপ্লেন করেছেন, করেননি। হ্যাঁ, এতদিন বাদে ওনার ঘুম ভাঙলো কেন? ঠিক আগেরটাও কিন্তু এরকম মাঝখানে পরে ওনার ঘুম কাউন্টিং এর ভেঙেছিল। দিন কিন্তু বলেছিলেন যে আমাকে মারতে মারতে বের করে দিয়েছে। আচ্ছা, কোথাও রেজিস্টার করেছেন? সাংবাদিক দেখলেই মনে হয় ওনার পেটে ব্যথা, বুকে ব্যথা, হাতের আলনা ভাঙা, মাথার খুলি ভাঙা, এসব মনে হয়, সারা শরীরে অপারেশন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি উনি এফআইআর করেছিলেন? এটা নিয়ে উনি মেডিকেল করেছিলেন? উনাকে মারতে মারতে বার করে দেওয়া মানে এখানে যে ভোট চুরি হয়েছিল সে কথা বলেছিলেন? সাংবাদিকদেরও সে কথা বলেন, সাংবাদিকদেরও সে কথা বলেননি। হ্যাঁ, ওনার সাংবাদিক দেখলে ওনার অনেক কিছু মনে হয়, স্টেজে উঠলেই ওনার ইনশাআল্লাহ বলতে ইচ্ছে করে। 1500 কিলো বাচ্চার কথা মনে পড়ে, 1120 কোটি টাকা, 1500 কিলো বাচ্চা, 1120 কোটি টাকার ব্রিজ, স্টেজে উঠলেই ওনার মনে পড়ে। স্টেজের কথা গ্রাহ্য করবেন না। বেশ, অনেক ধন্যবাদ। রাজ্য রাজনীতিতে নজিরবিহীন ঘটনা, হাইকোর্টেও নজিরবিহীন ঘটনা, এরকম ভাবে একই জয়ী প্রার্থীকে জয়কে চ্যালেঞ্জ করে মামলা, হারকে চ্যালেঞ্জ করে মামলা। অর্ণবের সাথে কথা বলবো। অর্ণব, এখনো পর্যন্ত কোনো ডেট, শুনানির আবেদন গৃহীত? দেখো, এই মামলাগুলি এমনই, এখনো বেঞ্চ নির্দিষ্ট হয়নি, এবং ইলেকশন পিটিশন হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তা নথিভুক্ত করলেন, এবং এই নথিভুক্ত করার পর প্রধান বিচারপতি যে কোনো একটি একক বেঞ্চে এই মামলা যাবে, এবং যেহেতু অরিজিনাল সাইডের মামলা বলা হয়, এবং সেই মামলা নির্দিষ্ট একক বেঞ্চ কোনো বিচারপতি তার বিচারের ভার পাবেন। এক্ষেত্রে আরো একটা বিষয় আছে অয়ন্দা, আচ্ছা, যে তৎকালীন সময়তে 2021 সালে নন্দীগ্রামে মামলা করার সময় বিচারপতি কৌশিক চন্দ্র তিনি বিজেপি হয়ে গেছে, তাঁর বেঞ্চে মামলা রাখা যাবে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বা রিজার্ভেশন আছে কলকাতা হাইকোর্টের বিচারপতি। কাজে এইরকম কিছু সিলেকশন প্রধান বিচারপতিকেও করতে হবে। কাজে সব মিলিয়ে প্রধান বিচারপতি যিনি মাস্টার অফ রোস্টার কলকাতা হাইকোর্টের কোন বিচার ভার কোন বিচারপতি পাবেন সেটা ঠিক করেন। সেক্ষেত্রে প্রধান বিচারপতি বেঞ্চ নির্দিষ্ট করার পরেই বিষয়টি স্পষ্ট হবে। তবে সেটা বেশ কিছুটা সময় লাগবে, মামলা কবে আছে এই বিষয়টি নির্দিষ্ট হতে। দেখা যাক পরবর্তী পদক্ষেপ কি হয়। আমরা এই খবরে আরো কিছু খবরে থাকবো, তুমি সঙ্গে থাকো। তাপস চট্টোপাধ্যায় হাইকোর্টে গেলেন। তাপস চট্টোপাধ্যায় হেরে গেছেন 300-র কিছু বেশি ভোটে, আর সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলেন তাপস চট্টোপাধ্যায়। তৃণমূলের তাপস চট্টোপাধ্যায় রাজারহাট গোপালপুরে পরাজিত, রাজারহাট নিউ টাউনে পরাজিত তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, তাপস চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টে এলেন এবং তিনি মামলা দায়ের করলেন, এবং তার অভিযোগ হচ্ছে তাকে 316 ভোটে পরাজিত দেখানো হয়েছে, এবং তিনি রাত 2টো পর্যন্ত লড়াই করেছেন, এবং একটা মেকানিজমের কাছে তিনি হেরে গেছেন, এমনটা তার অভিযোগ। এবং বিজেপির প্রার্থী পীযূষ কানোরিয়া রাজারহাট নিউ টাউনে 316 ভোটে যে জয় পেয়েছেন, পুরো বিষয়টার মধ্যে একটা প্রভাব কাজ করেছেন, এবং নির্বাচন কমিশনকে তিনি দুষছেন। তিনি নির্দিষ্ট করে কয়েকটি বুথি কথা বলছেন মামলাতে, যেখানে সংখ্যালঘু অধ্যুষিত বুথ, যে বুথে নাকি মাত্র তিনি 5টা ভোট পেয়েছেন, এবং সিপিআইএম পেয়েছে 1টা বা 2টো ভোট, বাকি সমস্ত ভোট বিজেপি। তিনি বলছেন যে ন্যারেটিভ আমাদের রাজ্যে ছিল, সেক্ষেত্রে একটি সংখ্যালঘু অধ্যুষিত ভোটে তৃণমূল কংগ্রেস কখনই আদায়ে 5টা ভোট পেতে পারে না। এরকমই একাধিক বিষয় তিনি কারচুপি হয়েছে বলে অভিযোগ করছেন, এবং কলকাতা হাইকোর্টে তিনিও একটি ইলেকশন পিটিশন দায়ের করলেন। বিজেপি প্রার্থী
পীযূষ কানোডিয়ার বিরুদ্ধে সেই মামলাটিও সম্ভবত চলতি মাসে শুনানির জন্য আসতে পারে কোনো একটি বিচারপতি বেঞ্চে। বেশ, অর্ণব তুমি সঙ্গে থাকো। এই জন্যই আমাদের প্রতিনিধি অর্ণবকে সঙ্গে রাখলাম যে হাইকোর্টে গেলেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী, বিধানসভা ভোটে ৬,৪৬০ ভোটে হেরেছেন। সেই হারকে চ্যালেঞ্জ করে আদালতে গেলেন বিজেপি প্রার্থী সঞ্জয় দাস। তার কি বক্তব্য? তার ব্যবধান তো অনেকটাই। অর্ণব, এই সঞ্জয় দাস নিয়ে বলতে গেলে রাজ্য রাজনীতিতে বিজেপি যাদের প্রার্থী করেছিল সেক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলায় দুজন প্রার্থীর দিকে নজর ছিল সবার। একজন কলিত মাঝি, যিনি ইতিমধ্যে মন্ত্রী হয়েছেন, আর একজন সঞ্জয় দাস, যিনি বর্ধমান উত্তরের প্রার্থী ছিলেন। তিনি গ্যাস ডেলিভারি বয়ে কাজ করেন এবং সেখান থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন, বিজেপি দলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এবং সঞ্জয় দাস যেভাবে মাত্র ৬,৪৬০ ভোটে পরাজিত হয়েছেন, সঞ্জয় দাস এই হারকে তিনি মেনে নিতে পারছেন না। কারণ একাধিক ভোটে তার কাছে যে হিসেব রয়েছে সেই হিসেব অনুযায়ী একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেস কাউন্টিং এ কারচুপি করেছে, এমনটা তার অভিযোগ। তাই বর্ধমান উত্তর বিধানসভার ৬,৪৬০ ভোটে তৃণমূল কংগ্রেসের জেতা নিশীথ মালিকের যে ফলাফল, সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে তিনি কলকাতায় করে মামলা দায়ের করেছেন। এবং সেই মামলায় তিনি তার বিভিন্ন যে নথি রয়েছে বর্ধমান উত্তর বিধানসভার কাউন্টিং সম্পর্কিত বা নির্বাচনী সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণকেও তিনি আবেদন রেখেছেন কলকাতা হাইকোর্টের কাছে। এবং এই ফলাফল তিনি যদি জয়ী হন, তাকে জয়ী ঘোষণা করা হোক, তাতে সেটাও কিন্তু তার আবেদনে রয়েছে। সেই মামলা চলতি মাসের জুন মাসে হয়তো শুনানির জন্য কোনো এক বিচারপতি বেঞ্চে আসতে পারে। বেশ, ওকে। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ৩ জায়গায় ডিজে মন্তব্য, আর এতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিআইডি তদন্তে নেমেছে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে। আজ তলব করা হয়েছিল সিআইডি ১৬ই জুন, আজকে তলব করা হলো। ভবানী ভবনে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে মন্তব্যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিআইডি গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। আরামবাগ, ভগবানপুর, মগরাহাট, এই ৩টে জায়গা নিয়েই এই মামলা। কি বললেন অভিযোগকারী, কি বলেছিলেন অভিযোগকারী রাজীব সরকার, দেখুন। একজন এমপি, যে কোনো এমএলএ তারা কখনোই এইরকম উত্তেজনামূলক ভাষণ ভোটের সময়, বিশেষ করে ভোটের সময় দেওয়া যায় না, যেখানে ওনারা বলছেন যে আমরা দেখে নেবো ৪ তারিখের পরে ডিজে বাজাবো, বা যে এই ধরনের যে কোনো বক্তব্য বলা যায় না। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, কোন কোন ধারা দেওয়া হয়, কোন ধারা দেওয়া হয়েছে, কোন ধারা দেওয়া হয়েছে যেগুলো জামিন অযোগ্য না জামিন যোগ্য, এরকম কিছু জানা যাচ্ছে? দেখো, এই প্ররোচনামূলক মন্তব্য এবং উস্কানিমূলক মন্তব্য, তার কারণে কিন্তু ইতিমধ্যেই একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছিল। প্রথমে বিধাননগর সাইবার ক্রাইম থানা পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়, পরবর্তী ক্ষেত্রে কেস ডায়েরি সহ এই মামলা তদন্তভার নেয় সিআইডি। এবং সেক্ষেত্রে একাধিক যেমন ধারার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে একটি জামিন অযোগ্য ধারা, অর্থাৎ প্ররোচনা দেওয়া এবং সেখানে কিন্তু সন্ত্রাস তৈরি করা, যার ফলে এরকম একটা মামলা কিন্তু ইতিমধ্যে রিজু করে, এটা জামিন অযোগ্য ধারা বলে বলা হচ্ছে। এবং ইতিমধ্যে যে অভিযোগ করা হচ্ছে, রাজীব সরকার বাগুয়াটির বাসিন্দা, তিনি কিন্তু প্রথম অভিযোগ দায়ের করেছিলেন বিধাননগর সাইবার ক্রাইম থানায়, যে থানার অভিযোগ দায়েরের পরবর্তী ক্ষেত্রে এই তদন্তের দায়িত্বভার নেয় সিআইডি এবং কেস ডায়েরি হস্তান্তর করা হয়। এবং দেখা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় মন্তব্য করছেন। প্রথমে একটি সভায়, ভগবানপুর একটি সভায় তিনি প্রথম মন্তব্য করেন, ডিজে বাজানোর মন্তব্য করেন, অর্থাৎ ভোটের পরবর্তী ক্ষেত্রে ৪ তারিখে অমিত শাহকে উদ্দেশ্য করে বলছে সেখানে যাতে তিনি কলকাতায় থাকেন, দেখা হবে, ডিজে বাজানো হবে, রবীন্দ্রসঙ্গীতের মাঝে ডিজে বাজানো হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে উস্কানিমূলক তিনি মন্তব্য দিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় ৩ ঘন্টারও বেশি এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তুমি এই যে বললে ভগবানপুর, তারপরে হচ্ছে আরো একটি জায়গা ভগবানপুর আরামবাগ, এই ২ জায়গায় কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, দেখুন। আমি অমিত শাহকে বলবো, গুজরাটের কোন গুন্ডা এসে বাঙালিকে ভয় দেখানোর মতো এখনো সৎ সাহস ভারতের মাটিতে কারোর জন্ম হয়নি। আর আপনার যদি বুকের পাটা থাকে আর আপনি যদি বাপের বেটা হন, ৪ তারিখ দুপুরে কলকাতায় আর বাংলায় থাকবেন, ১২টার পর দেখা হবে অমিত শাহ, কথা দিয়ে যাচ্ছি। ৪ তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, ১টার পর থেকে ডিজে বাজবে, রবীন্দ্র
রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি, ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে, সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। সরাসরি চলে যাব আরো একবার অনুপের কাছে। অনুপ, প্রায় 3 ঘন্টারও বেশি হয়ে গেল জিজ্ঞাসাবাদ চলছে, কি উঠে এলো এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে কিনা? দেখো, 3 ঘন্টা অতিক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির পক্ষ থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে উস্কানিমূলক মন্তব্য তিনি দিয়েছিলেন, যে অভিযোগ হয়েছিল, সে সমস্ত ভিডিও ক্লিপ দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ, যে মন্তব্য তিনি করেছিলেন সেই মন্তব্যকে স্ক্রিপ্ট রেডি করে দিয়েছিল কিনা তাকে, এবং এমন মন্তব্য তিনি কেন করলেন আচমকা, যা পরবর্তী ক্ষেত্রে অশান্তিমূলক পরিস্থিতি তৈরি হতে পারত। এবং বলা হচ্ছে যে তৃণমূল ক্ষমতায় আসবে বলেই মনে করা হচ্ছিল। যে যিনি অভিযোগ করেন তিনি দাবি করছেন যে এরকম মন্তব্য করেছে, অর্থাৎ বিরোধীদের উদ্দেশ্য করে এই মন্তব্য করেছিলেন, যাতে করে কিন্তু ভোটের পরবর্তী ক্ষেত্রে বিরোধীদেরকে এইভাবেই কিন্তু মারধরের মতো হিংসামূলক ঘটনা ঘটতে পারত, এমনটা অভিযোগ করা হয়েছিল। এবং সেই সমস্ত যে 3টি জনসভায় তিনি বারবার যে অভিযোগগুলো তিনি করছিলেন, যে একাধিক মন্তব্য করেছিলেন, বলা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 4 তারিখের পরে কিন্তু দুপুর 1টার মধ্যে পুরো ঘটনা পরিষ্কার হয়ে যাওয়া ফলাফল, এবং সন্ধ্যা হতে হবে না তার আগেই কিন্তু রবীন্দ্রসঙ্গীতের মাঝে ডিজে বাজানো হবে, এই মন্তব্য মনে করা হচ্ছে উস্কানিমূলক মন্তব্য। এবং এই ভিডিও ক্লিপ দেখিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো দীর্ঘ কয়েক ঘন্টা অপেক্ষা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শেষ করার জন্য। ঠিকই বলেছো, কালকে ইডি দপ্তরে 11 ঘন্টা কাটাতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজকে এখনো পর্যন্ত 3 ঘন্টারও বেশি অতিক্রান্ত। আরো কত ঘন্টা কাটাতে হয় ভবানী ভবনে, সেটাই আমরা নজর রাখবো। আর দিলীপ ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবিতে সরব। সব তো শুরু হয়েছে না, রাস্তা হাঁটতে আরম্ভ করেন, কে আগে পৌঁছাবে কে পরে পৌঁছাবে, রাস্তা তো খোলাই আছে। এতদিন লোকে ভয়ে কমপ্লেন করতো না, এখন কমপ্লেন আসছে, আর অনেক কমপ্লেন আসবে। আর যেরকম যেরকম যোগ্য তথ্য আসবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে। আর যেটা বলছিলাম, গতকাল 11 ঘন্টা ইডি দপ্তরে কাটাতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে 11 ঘন্টা ধরে। ইডি সিআইডি সাঁড়াশি চাপে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ গতকাল সকাল থেকে 2 দফায় জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় তাকে। দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্সের নাম, কালীঘাটের কাকুর অডিওয়ে জনৈক অভিষেকের নাম, অভিষেকের সংস্থার লেনদেনে ইডির নজর। জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া রেকর্ড করে ইডি। অভিষেকের বয়ান পাঠানো হয় দিল্লির অফিসে। গতকাল সকাল 10:56 সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন বেরিয়ে দেখুন। যখন যেখানে আমাকে যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি, এবং আগামী দিনেও তারা যদি আমাকে ডাকে, আমার যদি কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকে, আমি নিশ্চিতভাবে যাব। আজকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে পুরো আধিকারিকরা, পুরসভার অফিসাররা গেলেন। সেখানে কি কি বেআইন নির্মাণ হয়েছে, অনুমোদনহীন নির্মাণ কোথায় কোথায় হয়েছে, সেই সমস্ত মাপজোক করতে এখনো কি পুরো আধিকারিকরা আছেন, কি করছেন তারা, কি কাজ তাদের, কথা বলবো বিস্তারিত সান্নিকের সঙ্গে। সান্নিক, দেখো, আজকে দুপুর 12:20 নাগাদ মূলত পুরসভার আধিকারিকদের সঙ্গে বেশ কয়েকজন কন্ট্রাক্টর, তারাও এই যে কালীঘাট রোডের বাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বাড়িতে তারা প্রবেশ করেন। মূলত এই বাড়ির সঙ্গে যে কটি এক্সটেনশন এর আগে পুরসভার তরফে মার্ক করা হয়েছিল, যেগুলো বেআইনিভাবে যে বিল্ডিং প্ল্যান রয়েছে অ্যাপ্রুভড, সেই বিল্ডিং প্ল্যানের বাইরে সেগুলো এক্সটেন্ড করা হয়েছে বলে কলকাতা পুরসভা মনে করেছিল, সেই এক্সটেনশন গুলিরই মূলত মাপযোগ করা হলো। মূলত প্রশ্ন থাকছে বেশ কিছু, যে এর আগেও যে অভিযোগ উঠেছিল যে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সটেনশন গুলি করেছিলেন সেগুলি বিল্ডিং প্ল্যানের অ্যাপ্রুভাল মেনে করা হয়নি, তাই তারপরে যেহেতু নোটিশ সার্ভ করা হয়েছিল, তাই সেগুলো একই রকম রয়েছে নাকি কোনোটার পরিবর্তন করে তিনি নিজে ভেঙে দিয়েছেন, সেই সমস্ত বিষয়ে একেবারে স্পষ্ট তথ্য হাতে রাখতে চাইছে কলকাতা পুর সংস্থা। সেই কারণেই তারা এই মাপযোগ করিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে পরবর্তীতে কি ভাঙা হবে সেই এক্সটেনশন গুলোকে, সেই প্রশ্নই কিন্তু থাকছে। অর্থাৎ বুলডোজার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চলবে কিনা, সেই প্রশ্নের উত্তরই কিন্তু খুঁজতে চলেছে কলকাতা পুর সংস্থা। ওকে, আর অগ্নিমিত্রা পল তিনি কালকে কি বলেছিলেন দেখুন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি নিয়ে সময় চেয়েছিলেন, সেই সময় আর দেওয়া হবে না বলে পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে। কাগজটা উনি জমা করেছেন, ওনাকে বোধহয় 10 থেকে 15 দিনের সময় দেওয়া হয়েছিল। কাগজ ওনার ওখান থেকে উকিল জমা করে দিয়ে গেছে, ওই বিষয়টা আমরা দেখছি, এক্সামিন করে মানে চলছে।